ঠিক আছে কিনা একটু দেখেন তো। Yes. Yes. বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন তোমাদের হবে সমাজ। তবে তোমাদের সিলেবাস আছে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। আজকে ষষ্ঠ অধ্যায় তোমাদের এটাই লাস্ট অধ্যায়। প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য লাস্ট অধ্যায় জলবায়ু ও দুর্যোগ। তোমাদের এটাই আজকে শেষ অধ্যায় পরীক্ষায়, জলবায়ু ও দুর্যোগ। দেখো তাহলে তোমরা জলবায়ু ও দুর্যোগ, তোমরা সবাই একটু সামনে বইটা খোলো, সমাজ বই, জলবায়ু দুর্যোগ। শিক্ষার্থীরা আমার কথা শুনতে পাচ্ছ? শিক্ষার্থীরা আমার কথা শুনতে পাচ্ছ? কথা শোনা যায়? শুনতে পাচ্ছি ম্যাম। এবার দেখো তোমরা আজকে যেটা পড়াবো সেটা হলো, দেখো অধ্যায় 6 জলবায়ু ও দুর্যোগ। এই অধ্যায়ে তোমাদের দেখো প্রথম অধ্যায় আছে জলবায়ু পরিবর্তন, দ্বিতীয় অধ্যায় আছে নদী ভাঙ্গন এবং তৃতীয় অধ্যায় না, অধ্যায় 6 জলবায়ু পরিবর্তন, তারপর নদী ভাঙ্গন, তারপর খরা। তাহলে তোমাদের আছে কয়টা? এরপরে আছে ম্যাম আপনার লেখা বোঝা যাচ্ছে না। আছে না? জি না ম্যাম। ভূমিকম্প, কথা বোঝা যাচ্ছে? কথা কথা বোঝা যাচ্ছে। তারপরে আছে দেখো ভূমিকম্প। কেমন ভূমিকম্প? এবার দেখা যাচ্ছে অধ্যায় 6। জি ম্যাম। এবার দেখো তোমাদেরকে আমি একটু রিডিং করাবো, রিডিং এর পরে তোমাদেরকে আমি সৃজনশীল প্রশ্নগুলো দিব। তোমরা প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য প্রশ্নগুলি তৈরি করবে। দেখো তাহলে প্রথমে কোন স্থানে স্বল্প সময়ে গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে? তাহলে এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন হলো আবহাওয়া কাকে বলে? কেমন? দেখো এখানে আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, এক, আবহাওয়া কাকে বলে? এটা হবে কি দেখো, এখানে দেখো তাহলে কোন স্থানে স্বল্প সময়ে গড় তাপমাত্রা এবং গড় বৃষ্টিপাতকে আমরা আবহাওয়া বলি। আবার দেখো জলবায়ু। এবার দুই নম্বরে দেখো জলবায়ু। এটা দেখো কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারায় জলবায়ু। জলবায়ু হলো সারা বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30-40 বছরের বেশি সময় আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। এবার দেখো জলবায়ু কাকে বলে, এটি কিন্তু এখান থেকে দিবে। সাধারণত বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা এবং 30-40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। এবার আসো বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু কেন বদলে যাচ্ছে। এর এক নম্বর অন্যতম কারণ মানব সৃষ্ট দূষণ, শিল্প কারখানা আর যানবাহনের ধোঁয়া। এইটাও কিন্তু আরেকটা পয়েন্ট। তাপমাত্রা, এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে গলে যাচ্ছে কি আমাদের বরফগুলি গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাহলে এখানে আমার আরেকটা প্রশ্ন কেন হবে, পরিবেশের ক্ষতির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিবেশের ক্ষতির কারণগুলি কি কি? গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতিটা। কিভাবে বিশ্বের যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন আমাদের পরিবেশের ক্ষতিটার কারণগুলি নিচে দেখো কিভাবে প্রভাব পড়বে। এরপর আমরা চলে যাচ্ছি কোথায়, দ্বিতীয় সেশনে চলো, সেটা হলো নদী ভাঙ্গন।
নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন বাংলাদেশে কি রয়েছে? জালের মতো অসংখ্য নদী রয়েছে, কেমন? এবং সব জায়গাতে কিন্তু নদী ভাঙ্গনের প্রবণতাটা দেখা যায়। নদী ভাঙ্গনের ফলে কি কি হয়? কৃষি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার পানির নিচে বিলীন হয়ে যায়, নদীগর্ভে বিলীন হয়ে যায়, ফলে আমাদের সামাজিক আর অর্থনৈতিক জীবন খুবই ব্যাহত হয়। এটাই কিন্তু আমাদের একটা প্রাকৃতিক অন্যতম কারণ নদী ভাঙ্গনের। বন্যার অতিরিক্ত পানি, স্রোত, ঢেউ কি নদীর পাড়ে আঘাত হানে এবং ফলে বন্যার ভাঙ্গন, নদী ভাঙ্গন শুরু হয়, মারাত্মক রূপে তার রূপ ধারণ করে। এই হলো আমাদের নদী ভাঙ্গনের। তাই এগুলি কি কি দেখো, মানব সৃষ্টি, এগুলি কিন্তু মানুষের সৃষ্টি। নদী ভাঙ্গনের কারণগুলি দেখো, নদী থেকে বায়ু উত্তোলন করা, নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা, এগুলি কিন্তু মানব সৃষ্টির কারণগুলি, এগুলো মানুষের সৃষ্টির কাজগুলি। এগুলি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ না, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু এটা হয় না। মানব সৃষ্টি এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। যেটা প্রাকৃতিক কারণে হবে সেটা হবে অন্যরকম। যেমন নদী অসংখ্য, তখন কি হবে? নদী ভাঙ্গনের, নদী পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, ঘরবাড়ি আর শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার বিলীন হয়ে যাবে। এটা হবে প্রাকৃতিক কারণে। আর যেটা মানুষ সৃষ্টির কারণে সেটা হলো নদী থেকে বায়ু উত্তোলন, নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। পরের অধ্যায়ে আসো, পরের সেশনে খরা। নদী ভাঙ্গনের পড়ার সংখ্যা খরা। আমাদের দেশে কোনো কোনো অঞ্চল যেমন নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, আবার কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের উচ্চ পশ্চিমে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত, অল্প সংখ্যক নদীর কারণে খরার প্রবণতা বেশি। মানব সৃষ্টির কারণেও খরা হয়, যেমন গাছপালা কেটে ফেলা, অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি, কংক্রিট ঢেকে যায়, এই কংক্রিট পানি ধরে রাখতে পারে না, কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায়, পরিবেশ শুষ্ক হয়। এগুলো কিন্তু মানব সৃষ্টির কারণে কিন্তু এই খরাগুলা হয়। যেমন তাহলে দেখো, মানব সৃষ্টির কারণে খরাগুলোর কি কি? গাছপালা কেটে ফেলা, অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটির কংক্রিটগুলো ঢেকে যায়, এই কংক্রিট তখন আর পানি ধরে রাখতে পারে না। 3 নম্বর হলো কলকারখানার বায়ু দূষণ, সেই কারণে তাপমাত্রা বেড়ে যাবে এবং পরিবেশ শুষ্ক হয়ে যাবে। তারপর আসে এবার ভূমিকম্প। 4 নম্বর সেশন হলো ভূমিকম্প। পরে আসো ভূমিকম্প। এবার আসো ভূমিকম্প। ভৌগোলিক অবস্থার কারণে বাংলাদেশের ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। পাশের মানচিত্রে দেখো, একের উত্তর পূর্বাঞ্চল অধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং এলাকা, 3 দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। তাহলে 1 নম্বরে এলাকা 1 উত্তর পূর্ব অঞ্চল বেশি ভূমিকম্প এলাকা, এবং 3 নম্বর এলাকা কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলে তুলনামূলকভাবে কম ভূমিকম্প এলাকা। মৃদু ভূমিকম্প মোকাবেলায় প্রধান নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের থেকে রক্ষা পাওয়া যায়। বড় ধরনের ভূমিকম্পের দ্বিতীয় ঝুঁকি হিসাবে সুনামি এবং বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে দেখো, বড় ভূমিকম্প হলে কিন্তু আমাদের কিন্তু একটা ঝুঁকি রয়েছে, সেটা হলো কি? সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এই হলো আমাদের ষষ্ঠ অধ্যায়ের 4টে সেশন। কেমন? প্রথমে রয়েছে কি? প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, খরা, এরপর হলো ভূমিকম্প। এই 4টা থেকে তোমাদের কি হবে দেখো, প্রশ্নগুলো আসবে। প্রথমে সবসময় অনুশীলনী প্রশ্নগুলি করবে। যেমন দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো, দুর্যোগের 2টি মানব সৃষ্ট কারণ উল্লেখ করো, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 3টি কারণ উল্লেখ করো। যেটি প্রাকৃতিক কারণ সেগুলো তো বলেছি তোমাদেরকে, আর মানব সৃষ্ট যেগুলি কারণ সেগুলো তো বলেছি দুর্যোগের। এরপরে বাংলাদেশের জলবায়ুর 3টি কারণ উল্লেখ করো। এবার আসলে তোমাদেরকে আমি পড়াবো কাঠামোগত প্রশ্ন।
কারণগুলি কি কি? প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থা এবং জলবায়ুগত অবস্থা। দুর্যোগের কি কি? মানব সৃষ্ট কারণগুলি কি কি? শিল্প কারখানা, ধোঁয়া, গাছপালা, কেটে ফেলা। এবার 3 নম্বর দেখো, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 3টি কারণ: নদী দূষণ, শিল্প কারখানা, যানবাহনের ধোঁয়া, গাছপালা কেটে ফেলা। এবার দেখো তোমাদেরকে আমি কাঠামোগত প্রশ্নগুলি পড়াবো। তোমাদের সিলেবাসে কি কি আছে? প্রথমে তোমাদের কি থাকবে? প্রথমে তোমাদের থাকবে শূন্যস্থান 15টি প্রশ্ন। সৃজনশীল তোমাদের 15টি প্রশ্ন। তারপর থাকবে তোমাদের শূন্যস্থান 14টি। এরপর তোমরা লিখবে 12টি। তারপর মিলকরণ থাকবে। মিলকরণের পরে তোমাদের থাকবে কি? কাঠামোগত প্রশ্ন। কাঠামোগত প্রশ্ন ওখানে তোমাদের 8টি প্রশ্ন বা 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। এবার আসো, আমি একটু তোমাদেরকে এখান থেকে একটা ডান বাম মিল করো একটা সেট আমি পড়াচ্ছি। যেমন সেট 3 64 পৃষ্ঠা। সেট 3 দেখো, বাম পাশে থাকবে আর ডান পাশে। যেমন ধরো এখানে দিচ্ছি, দেখো একটা তোমরা ডান বামগুলো কিভাবে লেখা দেখো। দীর্ঘ সময়ের শুষ্ক আবহাওয়া নাম্বার, দীর্ঘ সময়ের অতিবৃষ্টি, দীর্ঘ সময়ের অতিবৃষ্টি। এখানে দেখো তোমাদের উত্তরগুলি থাকবে। এখানে দেখো থাকবে আবহাওয়া, পরেরটা থাকবে জলবায়ু, তারপর দেখো নদী ভাঙ্গন, খরা, বন্যা। এখানে তোমরা উত্তরগুলো লিখবে। দেখো তোমরা কিন্তু উত্তরগুলি এভাবে 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 মিলাবে না। তোমরা সুন্দর করে উত্তরগুলো লিখবে। উত্তরগুলো লিখবে। দেখো দীর্ঘ সময়ে, তোমরা প্রশ্ন থেকে দেখি একবারে সোজা উত্তরে চলে যাবে। কেমন? শুষ্ক আবহাওয়া, খরা। তারপরে দেখো এটা 6 নম্বর দেখো দীর্ঘ সময়ে অতিবৃষ্টি কি হবে? এখানে আছে কি হবে? বন্যা। তোমরা এইভাবে একেবারে সাজিয়ে তখন বাক্যগুলি লিখে ফেলবে। কেমন? ডান বাম এভাবে তোমরা লিখবে। আমি একটা সেট করে লিখলাম। হ্যাঁ, অধ্যায় 6 এর সেট নাম 3 আমি এটা করে দেখালাম তোমাদেরকে। তোমরা সেট নাম 3টা শিখে ফেলবে। পরে আসো, এখানে দেখো তোমাদের প্রশ্নগুলি দেখো। নদী ভাঙ্গন কি? নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? নদী ভাঙ্গনের 4টি মানবসৃষ্ট কারণ লেখো। প্রশ্নগুলি লিখে ফেলো। এগুলি কিন্তু তোমাদের এক্সামে থাকবে। 1 নম্বর দেখো, নদী ভাঙ্গন কি? নদীর স্বাভাবিক প্রবাহ স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? ক্ষতিগ্রস্ত হয় কেন?
নদী ভাঙনের চারটি মানবসৃষ্ট কারণ লেখো। এখানে কয়টি ধাপ তোমাদের প্রশ্নে বলো তো? তিনটি ধাপ। এক, নদী ভাঙন কি? একটি ধাপ। দুই, নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? আরেকটা ধাপ। তিন, নদী ভাঙনের চারটি মানবসৃষ্ট কারণ লেখো। তাহলে তোমাদের কয়টি ধাপ হলো এখানে? তিনটি ধাপ। প্রথমে আমি নদী ভাঙন কি দেখো, এটা একটা প্রশ্ন। নদী ভাঙন হচ্ছে স্রোতের কারণে নদীর পার ভেঙে স্থলভাগ বিলীন হয়ে যাওয়া, এটাকে বলা হয় নদী ভাঙন। তাহলে এই একটা প্রশ্ন। এবার আসো, নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। এই আরেকটা কারণ দেখো, নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? এক, প্রাকৃতিক কারণ আর মানব সৃষ্ট কারণ। দুটি কারণে নদীর গতিপথগুলি বদলা যাবে। এটা একটা প্রশ্ন। এটার উত্তর হলো কি? মানব সৃষ্ট আর প্রাকৃতিক কারণ। এবার আসো, নদী ভাঙনের চারটি মানব সৃষ্ট কারণগুলি লিখো। সেটি হলো, দেখো, পয়েন্ট দিয়ে সুন্দর করে তোমরা লিখবে, এভাবে লিখবে। আমি এটা বললাম, এটার উত্তর হলো, এবার এটার উত্তরটা দেখো। লিখার সময় তোমরা পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখবে, নদী ভাঙনের চারটি মানব সৃষ্ট কারণ। মানব সৃষ্ট কারণ এভাবে লিখে তোমরা এবার সুন্দর করে এভাবে লিখে এবার তোমরা পয়েন্ট দিবে। চারটা লিখতে বলছি, কয়টি? চারটি। 1 2 3 4। এভাবে নদী ভাঙনের চারটি মানব সৃষ্ট কারণগুলি লিখবে। তাহলে বলো তো, মানব সৃষ্ট কারণগুলি কি কি? নদী, 1 নাম্বার হচ্ছে নদী থেকে অধিক বালি উত্তোলন। 2 নাম্বার হচ্ছে নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা। 3 নাম্বার হচ্ছে অপরিকল্পিত নদী শাসন। 4, নদীর গতিপথ পরিবর্তন করা। হ্যাঁ, নদীর গতিপথ পরিবর্তন করা, অর্থাৎ নদীর স্বাভাবিক প্রবাহ গতিপথ বদলে দেওয়া। তাহলে এই হলো আমাদের এই একটা প্রশ্নের মধ্যে কাঠামোগত প্রশ্ন। তোমাদের তিনটি প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে দিই। এটা গেলে একটা প্রশ্ন। তোমরা সাথে সাথে দাঁড়িয়ে ফেলো, কিন্তু এই প্রশ্নটা এগুলোই বাড়ি কাজ। হ্যাঁ, প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য এগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে। আমি আজকে অনেকগুলো তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব এবং তোমরা এগুলো পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। 2 নম্বরে আসো, আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো, বন্যা কি? বন্যা কি? বন্যা কেন হয়? তাহলে কয়টা প্রশ্ন হলো? দুটি প্রশ্ন। তারপর আসো, বন্যা প্রতিরোধে চারটি করণীয় লিখো। চারটি করণীয় লিখো। এখানে তোমাদের দেখো তিনটি প্রশ্ন। এখানে তোমাদের তিনটি ধাপ। প্রথম ধাপ দেখো, বন্যা কি? প্রথম ধাপ, বন্যা কি? বন্যা হলো একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা কিন্তু মানুষের সৃষ্টি না, এটা মানব সৃষ্টির কারণে আসবে না। বন্যাটা আসবে প্রাকৃতিক দুর্যোগ। এবার এটা গেলে একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন। দেখো, বন্যা কি? বন্যা হলো এটি প্রাকৃতিক দুর্যোগ। তারপরে বন্যা কেন হয়? অতিবৃষ্টি আর পাহাড় ঢলে। পাহাড় থেকে অনেক বৃষ্টির পানি যখন আসবে, এটাকে পাহাড়ি ঢল বলবো আমরা। এটার কারণে বন্যা হয়। অতিবৃষ্টির কারণে পাহাড় থেকে ঢল নামলে সেটাকে আমরা বলবো কি? বন্যা। এই বন্যার কারণে অনেক ঘরবাড়ি ভাসিয়ে যায়। বন্যা প্রতিরোধে চারটি করণীয় লেখো। এখানেও বন্যা প্রতিরোধে চারটি করণীয় জিনিসটা লিখবে। লিখার পরে 1 2 3 4 এবার পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখে দিতে। এবার আর কি আসছে দেখি, একজন বলো তো। বন্যা প্রতিরোধে
চারটি করণীয় হচ্ছে, 1 নাম্বার হচ্ছে নদীর তীরে পর্যাপ্ত বন্যা প্রতিরোধক বাঁধ তৈরি করতে হবে। 2 নাম্বার হচ্ছে নদীর প্রয়োজনীয় নাব্যতা নিশ্চিত করতে হবে। 3 নাম্বার হচ্ছে নদীর তীরে অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে। 4 নাম্বার হচ্ছে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি না করা। দেখো, তাহলে আমরা যেখানে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং জলাবদ্ধতা সৃষ্টি করব না, এগুলো যদি না থাকে তাহলে আমাদের কি হবে, বন্যাও হবে না। অনেক সময় এই কারণেও কিন্তু বন্যা হয়ে যায়। এবার আসো, তাহলে আমার 2 নম্বর প্রশ্ন কাটার মধ্যে 2 নম্বর প্রশ্ন শেষ। এবার আসো 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। জলবায়ু কি? এটা একটা ছোট প্রশ্ন, দেখি কে পারবে বলো দেখি। জলবায়ু হচ্ছে কোন স্থানের 30-40 বছরের বেশি সময়ের আবহাওয়া গড়। জলবায়ু, এই একটা প্রশ্ন। এবার আরেকটা প্রশ্ন সাথে দেখো, জলবায়ু বদলে যাচ্ছে কেন বলো? মানব সৃষ্ট বিভিন্ন দূষণ এবং বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আরে দেখো, তাহলে জলবায়ু বদলাচ্ছে কেন, এই আরেকটা প্রশ্ন পেলে। এবার আসো শেষ প্রশ্নটি দেখো, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 4টি প্রভাব বলো। 4টি প্রভাব বলে ফেলো। জলবায়ুর পরিবর্তনের 4টি মানব সৃষ্ট কারণ হলো: 1 শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া। 2 নাম্বার নদী থেকে বালি উত্তোলন। 3 অধিক হারে উঁচু ভবন নির্মাণ। 4 হচ্ছে অবাধে পাহাড় ও গাছপালা কাটা। আচ্ছা, ওটা না, তুমি 7 নম্বর প্রশ্নটা বলবে, জলবায়ু পরিবর্তনের 4টি প্রভাবটা বলবে। 4টি প্রভাব কি পড়ে মানব সৃষ্টির, ওখানে মানবের কাছে জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের মধ্যে কিরকম প্রভাব পড়বে সেটি বলবে। ওটা বলবে না, জলবায়ু পরিবর্তনের ফলে 4টি মানব সৃষ্ট কারণ, ওটি না, তার আগেরটা। গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে বলো। জলবায়ু পরিবর্তনের 4টি প্রভাব, জলবায়ু পরিবর্তনে 4টি প্রভাব, এই আরেকটি প্রশ্ন। 4টি প্রভাব, এটা হলো গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে। এটা হলো জলবায়ু পরিবর্তনের 4টি প্রভাব। আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে এই প্রভাবগুলি পড়তেছে, এগুলোই হলো তার কি কারণগুলি। এবার আসো আমরা জলবায়ুর এই প্রশ্নটা কিন্তু এটাও তোমাদের কিন্তু থাকবে গাণিতিক 3 নম্বরটা। এবার আমি 4 নম্বরটা দিচ্ছি। 4 নম্বর আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো খরা কি? দেখি উত্তরটা বলো। খরা কি? উত্তরটা বলো। দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে যে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় তাই খরা। আচ্ছা, অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে যে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় তাই খরা। এবার তাহলে খরা কি শেষ, এবার বলো খরা কেন হয়। একটা প্রশ্ন, খরা কেন হয় বলো। ম্যাম খরা হয় কেন, এটা হবে না, খরা কেন হয়? খরা হয় কেন বা খরা হয় কেন এটা হবে বলো। বলো দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদীর কারণে খরা হয়। হ্যাঁ, এবার খরার 4টি ক্ষতিকারক দিক বলো। 4টি ক্ষতিকারক প্রভাব। 1 পুকুর
নদী, খাল ও বিল শুকিয়ে যায়। 2 মাঠে ফসল ফলাতে কষ্ট হয়। 3 গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। 4 খাবার পানির অভাব দেখা যায়। তাহলে দেখো খরার 4টি প্রভাব। 1 পুকুর নদী খাল বিল শুকিয়ে যাবে। 2 মাঠে ফসল ফলাতে কষ্ট হবে। 3 গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিবে, কারণ ঘাস লতা পাতা না থাকলে আমরা গবাদি পশুকে খাওয়াতে পারবো না, খাবার সংকট দেখা দিবে। 4 খাবার পানির অভাব দেখা দিবে, কারণ আমরা ভূগর্ভস্থের নিচের থেকে মাটির নিচ থেকে আমরা যে পানিটা পাবো সেই পানিটা তখন আমরা পাবো না, খরার কারণে ভূগর্ভস্থ পানি শুকিয়ে যাবে। তখন আমরা বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা তখন এই পানি পাবো না, শুধুমাত্র খরা হওয়ার কারণে। এই 4টি তোমাদের কি থাকবে, কাঠামোগত প্রশ্ন, এই 4টি তোমাদের করা থাকবে। হ্যাঁ, এই 4টি তোমাদের প্রশ্ন করা থাকবে। তারপরে দেখো তোমাদের ছোট ছোট তোমাদের সৃজনশীল তোমাদের প্রশ্ন আছে কয়টি, 15টি থাকবে প্রশ্ন। কেমন, 15টি প্রশ্ন তোমাদের থাকবে। 15টি থেকে তোমরা কি করবে, ভালো করে 15টা শিখবে এবং 15টার মধ্যে ছোট ম্যাম কোথা থেকে? এখানে আমি এখনো পড়াগুলো দিই নেই, দিচ্ছি দেখো তোমাদেরকে। আমি এখনো দিই নাই তোমাদেরকে, প্রশ্নগুলো দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ম্যাম। 18 নম্বরটা লিখো, জলবায়ু কি। পরে লেখো 19 নম্বরটা লিখো, লিখো। 20 নম্বরটা লিখো, 23 নম্বরটা লিখো, 25 নম্বরটা লিখো, 26। ম্যাম আমি পুরনো গাইড। পুরনো গাইড তুমি আমাকে একটা বলো, প্রথমে বলো কি আছে, জলবায়ু কি আছে। হ্যাঁ ম্যাম আছে। একই পড়া, একই পড়া, একই পড়া। তারপর লিখো 27, একই পড়া সবগুলি। 28, 30, 33। এই থাকবে তোমাদের ছোট প্রশ্ন অধ্যায় 6 থেকে। অধ্যায় 6 এ কেমন সৃজনশীল এই প্রশ্নগুলি তোমাদের থাকবে। 7, 8, 9, 10টা প্রশ্ন দিয়েছি অধ্যায় 6 এ। তোমা সৃজনশীল প্রশ্ন তোমাদের 10টা। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, লাস্ট প্রশ্নটা দেখো, মা নাম্বারটা দেখো। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর প্রথমে কি করা উচিত, বলো তো একটু, সাধনা বলো। ম্যাম আমি পাইনি। 63 পৃষ্ঠায় চলে যাও, 63 পৃষ্ঠা। ম্যাম কেসি। হ্যাঁ, ওখানে 33 নাম্বার। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর প্রথমে ক্ষতিগ্রস্তদের আমি উদ্ধার করব এবং পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। তাহলে যে কোনো প্রাকৃতিক, ম্যাম নাই ম্যাম। ম্যাম 63 পৃষ্ঠায় গিয়া শূন্যস্থান। না, শূন্যস্থানের আগে, শূন্যস্থানের আগে আছে দেখো, ম্যাম নাই তাহলে। 33 নম্বরে আছে। তোমার একই একই না, পাঞ্জেরি গাইড না? জি ম্যাম, কিন্তু পুরনো ম্যাম। আচ্ছা, ওখানেই আছে দেখো। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর প্রথমে কি করা উচিত, যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর প্রথমে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। এটাই হলো 33 নম্বরে লাস্ট, হ্যাঁ, উত্তরটা। তাহলে দেখো সৃজনশীল তোমাদের 10টি ছোট প্রশ্ন আর কাঠামোগত প্রশ্ন 4টি দিয়েছে। এই 4টা তোমরা, ম্যাম আমি পাইছি। ঠিক আছে আমার সবাই। টপ আছে। আজ তোমাদের তাহলে এতটুকুই, যেগুলি দিয়েছি সেগুলি বাড়ির কাজ, কেমন, এবং ভালো করে পড়ালেখা করবে, মনোযোগ
মনোযোগ সহকারে সবগুলি প্রশ্নের উত্তরগুলি শিখবে। সুস্থ থাকো, ভালো থাকো সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুমা